বনানীতে দুর্ঘটনায় 2 গার্মেন্টস কর্মী মৃত্যু জেরে সড়ক অবরোধ। প্রায় 4 ঘন্টা স্থবির হয়ে আছে রাজধানীর বহু রাস্তা। ঠায় দাঁড়িয়ে আছে হাজার হাজার যানবাহন। তাকায় দেখছে যে এখানে 3টা লোক পড়ে আছে। 3টা লোক দেখা ড্রাইভার আবার গাড়ি নিয়ে ওই যে ওভারব্রিজের উপরে দা গেছে। মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু শেখ 7 দিনের রিমান্ডে। 5 দিন করে জিজ্ঞাসাবাদ করা হবে বাকি 3 আসামিকেও। রাজধানীর 48 থানায় অক্সিলারি ফোর্স হিসেবে কাজ করবে স্থানীয় নিরাপত্তা রক্ষীরা। আটকের ক্ষমতা থাকলেও পাবেন না বেতন সম্মানী। মিশ্র প্রতিক্রিয়া নগরবাসীর। মনে করেন আমারে দিলেন 4 জনের একটা গ্রুপ বানাইয়া, আমার অর্থপাতি দিলেন, এই অর্থপাতি আবার 4 জনের হাতে দিয়া এলাকার মধ্যে ডাকাতি করবো, আমারে বাদ দিই। এলাকার মানুষ যদি বাছাই করে যদি অস্ত্র দেয় তো হ্যাঁ করবে যে পাইছি অস্ত্র আর আল্লাহ ডাকাতি করি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় লরির ধাক্কায় 2 পোশাক শ্রমিক নিহত হয়েছে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে সকাল থেকেই বিক্ষোভ করছেন তাদের সহকর্মীরা। সকালে বনানী চেয়ারম্যান বাড়ি ইউ-টার্নে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ গার্মেন্টস কর্মীরা উভয় দিকের রাস্তা বন্ধের পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। রাজধানীর সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। অফিস টাইমে ঠায় দাঁড়িয়ে আছে হাজার হাজার যানবাহন। যান চলাচল বন্ধে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। হেঁটেই কর্মস্থল আর গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেছেন অনেকে। তাকায় দেখছে যে এখানে 3টা লোক পড়ে আছে। 3টা লোক দেখা ড্রাইভার আবার গাড়ি নিয়ে ওই যে ওভারব্রিজের উপরে দা গেছে। মূল যে কাকে নিয়ে আসলে জিনিসটা সমস্যার সমাধান করা যায় এরকম এখনো কিছু হয়নি। এখন এইভাবে আমরা কিভাবে বসে থাকবো, কতক্ষণ বসে থাকবো? রোজা রেখেছি। সেনাবাহিনী যদি 2 গাড়ি পাঠা দিত এরা ঠান্ডা হয়ে যেত এমনি। পুলিশে তো কেউ ভয় পায় না। এখন একটু আমাদের সহকর্মীদের কাছ থেকে যানজটের খবরাখবর জানবো। একটু বনানীতে যেতে চাই, সেখানে যুক্ত হয়েছেন আমার সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, এই যে এত লম্বা সময় ধরে রাজধানীর এত ব্যস্ত একটি সড়ক স্থবির হয়ে পড়েছে, সেখানে প্রশাসন কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা, আর দুর্ঘটনায় বা কিভাবে ঘটেছিল? ছোঁয়া, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত বড় পদস্থ কোনো কর্মকর্তা এখনো পর্যন্ত বিক্ষোভকারীদের সাথে এসে দেখা করা বা তাদেরকে আশ্বস্ত করা যে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে যে অভিযুক্ত ট্রাক চালকটি রয়েছে তাকে ধরা, গ্রেফতারে সেরকম কোনো পদক্ষেপ নেওয়া বা তাদের সাথে এসে কথা বলা, দেখা করা সেরকম কোনো কিছু এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখিনি। বিক্ষোভকারীরা কিন্তু সে সকাল থেকে তারা বলছেন যে তাদের যে সহকর্মী আসলে সকাল 7:30টার দিকে দুর্ঘটনায় মারা গেছেন। একজন মারা যাওয়ার তথ্য এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পেরেছি। বাকি 2 জনের অবস্থা তারা বলছেন যে খুবই গুরুতর এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের ভাগ্যে কি হয়েছে এখনো পর্যন্ত সেটি কিন্তু আমরা জানি না। তো তারা আসলে বলছেন যে তাদের সহকর্মী যে হত্যার শিকার হয়েছেন তার বিচার না হওয়া পর্যন্ত তারা এই সড়ক, রাজধানীর যে গুরুত্বপূর্ণ সড়ক বিমানবন্দর যে সড়কটি সেটি তারা অবরোধ করে রাখবেন। তারা বলছেন তারা চাচ্ছেন যে সরকারের উচ্চপদস্থ কোনো কর্মকর্তা অথবা পুলিশের পক্ষ থেকে যদি বড় কোনো কর্মকর্তা এসে তাদেরকে আশ্বস্ত করতেন বা এই যে ট্রাক চালক যিনি পালিয়ে গেছেন তাকে ধরার বিষয়ে যদি সেরকম কোনো আশ্বস্ত করতেন তাহলে তারা এই যে তাদের আজকের আন্দোলনের বিষয়টি তারা প্রত্যাহার করতেন। ফলে যার কারণে যান চলাচলের যে ব্যাঘাত ঘটছে, আপনি জানেন যে সকাল 7টা থেকে তাদের যে আন্দোলন অব্যাহত রয়েছে এখন পর্যন্ত, যার ফলে রাজধানী জুড়েই কিন্তু তীব্র যানজটের পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু বিমানবন্দর সড়কই নয়, এই যানবাহন যে যানজটটি রয়েছে কিন্তু ফার্মগেট, বিজয় সরণি থেকে একেবারে বিমানবন্দর পর্যন্ত পুরো ঢাকায় কিন্তু ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে। যেহেতু গুরুত্বপূর্ণ এই সড়কটি প্রায় 4 ঘন্টা ধরে বন্ধ রয়েছে, যার কারণে এই যানজটের তীব্র যানবাহন
তারা বলছেন, আমরা কথা বলেছিলাম তাদের সাথে যে আপনারা আসলে কি চান বা তারা আসলে কি তাদের সাথে আসলে প্রশাসনের সাথে কথা হয়েছে কিনা। তারা বলছেন যে এখনো পর্যন্ত তাদের যে গার্মেন্টসের যে কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে তাদের গার্মেন্টসের কর্তৃপক্ষ থেকেও কিন্তু কেউ তাদেরকে আশ্বস্ত করেনি বা তাদের সাথে কথা বলেনি, যার কারণে তারা আসলে বেশ ক্ষুব্ধ অবস্থানে রয়েছেন। তারা বলছেন যে শুরুতে যে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে পুলিশের কিছুটা গাফিলতি ছিল, তারা বারবার পুলিশকে ডেকেছিলেন এবং তারা পুলিশকে বারবার অনুরোধ করেছিলেন যাতে এই ট্রাক ড্রাইভারকে ধরা হয়। তবে পুলিশের পক্ষ থেকে তারা আশানুরূপ সহযোগিতা না পাওয়ার কারণে তারা বেশ বিক্ষুব্ধ অবস্থায় রয়েছেন, যে পুলিশের উপরেও তারা বেশ ক্ষোভ প্রকাশ করছেন। তবে এই ছিল আমার কাছে মহাখালী চেয়ারম্যান বাড়ি থেকে সর্বশেষ। ধন্যবাদ ফয়সাল। দর্শক, আমরা যানজটের খবর জানছিলাম, এবার একটু ফার্ম গেটে যেতে চাই। আমার সহকর্মী যুক্ত হয়েছেন রিয়াজ রায়হান। রিয়াজ, সড়কে দীর্ঘ সময় আটকে পড়া যানবাহনগুলো কি চলতে শুরু করেছে কিনা সেই খবর জানাবেন, নাকি এখনো ঠাই হয়ে দাঁড়িয়ে আছে, আর জানাবেন রিয়াজ। আমি এখন বিজয় সরণিতে আছি। বিজয় সরণি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেখান থেকে মূলত গাবতলী দিয়ে যেমন যাওয়া যায় তেমনি 7 রাস্তা হয়ে মহাখালী উত্তরার দিকেও যাওয়ার সুযোগ রয়েছে এবং সরাসরি মহাখালী হয়ে উত্তরাতে যাওয়ার সুযোগ রয়েছে। আর এই যে সড়কটির অবস্থা, সেই সড়কটি এখানে 2টি সিগন্যাল মোটামুটি ছাড়া হচ্ছে কিছুক্ষণ পরপর, কিন্তু উত্তরার দিকে যে সিগন্যালটি রয়েছে সেটি অনেকটাই বন্ধ রয়েছে। এবং বিশেষ করে এই বিজয় সরণি থেকে 7 রাস্তা ফ্লাইওভার দিয়ে যে যানবাহনগুলো মূলত এলিভেটেড এক্সপ্রেসওয়ে অথবা 7 রাস্তা দিয়ে মহাখালী হয়ে উত্তরার দিকে যান, সেই সড়কটি অনেকটাই বন্ধ রয়েছে। আমরা একটু যদি দেখি যে ফার্ম গেট বা শাহবাগ থেকে যে গাড়িগুলো এসছে বা যে যানবাহনগুলো উত্তরার দিকে যাওয়ার কথা ছিল সেগুলো অনেকটাই ঠায় দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। আস্তে আস্তে কিছু কিছু ছাড়ছে, কারণ অনেকে বলছেন যে সামনে যে ইউটার্নটি রয়েছে মূলত জাহাঙ্গীর গেট বা মহাখালী ওভারব্রিজের নিচে যে ইউটার্নটি রয়েছে সেই ইউটার্ন দিয়ে মানুষ গাড়িগুলো আবার ফেরত আসছে, অর্থাৎ যানবাহনগুলো আবার এদিকেই শাহবাগের দিকে বা ফার্মগেটের দিকে ফেরত আসছে, সেই কারণে মাঝে মাঝে ছাড়ছে। কিন্তু যারা একেবারে বনানীর দিকে যাবেন তারা কোনোভাবে যেতে পারছেন না এবং কোনোভাবে যাওয়ার কোনো ধরনের সুযোগ নেই। আমরা দেখেছি অনেকক্ষণ পরপর এই সিগন্যালগুলোকে ছাড়তে হচ্ছে এবং এখানে ট্রাফিক যারা রয়েছে দায়িত্ব পালন করছে তাদেরকে বেশ ব্যস্ত সময় পার করতে হচ্ছে। আর এখানে শুধুমাত্র যারা গণপরিবহনে যাতায়াত করেন অনেকেই, যেহেতু অফিস সময় অনেক আগেই শেষ হয়ে গেছে, অর্থাৎ 8টা থেকে শুরু হয়েছে, এখন 3 ঘন্টা সময় অতিবাহিত হয়েছে, যার কারণে পায়ে হেঁটে মানুষের চলাচল অনেকটাই কমে গেছে। কারণ যাদের যাওয়ার প্রয়োজন ছিল অফিসে বা প্রয়োজনীয় জায়গায় অর্থাৎ নির্দিষ্ট গন্তব্যে, সেখানে তারা পায়ে হেঁটে বা যেভাবে হোক তারা চলে গেছে। তবে এখন যারা আছেন সড়কে তারা নিরুপায় হয়ে আসলে অবস্থান করছেন, কারণ এখান থেকে নড়ার কোনো ধরনের সুযোগ নেই। আমরা একটু ওই অংশটি যদি দেখাতে চাই, সেই সিগন্যালটি দেখছেন যে সিগন্যালটির যে অবস্থা তাতে আমরা দেখেছি কারণ বাজার থেকে একেবারে ফার্মগেট এবং বিজয় সরণি আসতে অন্তত 1 থেকে 1.5 ঘন্টার সময় অতিবাহিত হচ্ছে বা 1.5 ঘন্টার সময় লেগে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে যেমন আমরা সকাল 8টা থেকে চেষ্টা করে সকাল 10টা কিছু সময় আগে ফার্মগেটে এসে পৌঁছাতে সক্ষম হয়েছিলাম, ঠিক এমনই অবস্থা আসলে। যতক্ষণ পর্যন্ত মহাখালী বা বনানী সেই যে অবরোধ সেটি শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই যে সড়কের যে চিত্র সেটি পাল্টানোর কোনো সুযোগ আছে বলে মনে হয়। ধন্যবাদ ফিয়াজ। দর্শক, যানজট ছড়িয়ে গেছে উত্তরা আবদুল্লাপুর পর্যন্ত। রামপুরা ব্রিজে আছেন সহকর্মী আলামিন হক অহন। সকালের রাস্তায় বেরিয়েই আজ ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ, যেটি আমরা দেখছিলাম সকাল থেকেই। সেই দুর্ভোগ কিছুটা কমেছে কিনা আপনি কি দেখছেন? বরং দুর্ভোগ বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তিকর গরম আবহাওয়ার সঙ্গে মানুষ যখন হেঁটে তাদের গন্তব্যে যাচ্ছেন সেই দুর্ভোগ আর বাড়ারই কথা সেটি হয়েছে। রাজধানীতে যে সড়কগুলো রয়েছে একটু মানবদেহের ধমনির মতো, কোনো একটি সড়কেই যানজট তৈরি হলে সেটি আশেপাশের সড়কগুলোতেও ছড়িয়ে পড়ে। সেটি ঘটেছে আমরা দেখেছি রামপুরা, বিশেষ করে রামপুরার পাশে হাতের ঝিলের যে সড়কটি রয়েছে সেটি একেবারেই স্টাক হয়ে আছে, বন্ধ হয়ে আছে, যে কারণে হাতের ঝিল মুখী যে যানগুলো রয়েছে রামপুরার ইউলুপের উপর সেই গতি কতটা মন্থর সেটি দর্শকরা নিশ্চয় দেখতে পাচ্ছেন। এবং শুধু তাই নয়, আমরা দেখেছি রামপুরা থেকে প্রগতি সরণি হয়ে কুড়িল পর্যন্ত যাওয়ার যে রাস্তাটি, অর্থাৎ রাস্তার পশ্চিম পাশের লেনটি একেবারেই বন্ধ হয়ে আছে। খুব ধীর গতিতে যানবাহনগুলো চলছে, মানুষজন অস্বস্তিতে আছেন। অফিসগামী মানুষজন অফিস ধরতে পারেননি সকালবেলা, যাদের অফিস ছিল, এবং রমজানে রোজা নিয়ে অনেকে হেঁটে হেঁটে এই তটস্থ হয়েই তাদের নিত্যদিনের যে কাজকর্ম সেগুলো সারার চেষ্টা করছেন। মানুষজন বলছিলেন যে কোনো ঘটনায়, বিশেষ করে আজ সড়ক দুর্ঘটনা হওয়ার পরেই তো বনানীর যে সড়কটি সেটি বন্ধ করে দেওয়া হলো। এ ধরনের ঘটনা আমরা
প্রায়ই দেখি এবং এই কারণে সাধারণ মানুষের যে ভোগান্তি হয় সেটি লাঘবে নিশ্চয়ই যারা উচ্চ পদস্থ কর্মকর্তা রয়েছেন এই সংশ্লিষ্ট তারা ব্যবস্থা নেবেন এমনটি মনে করেন সাধারণ মানুষ। একই সঙ্গে সাধারণ মানুষ এও বলেছেন কথায় কথায় সড়ক আটকিয়ে বিশেষ করে মানুষের চলাচলের যে নিরাপত্তা সেটি বিঘ্নিত করে যখন মানুষ কোনো কিছু আদায় করতে যায় সেটি নিশ্চয়ই খারাপ উদাহরণ তৈরি করে। এই খারাপ উদাহরণ থেকে বের হয়ে আসতে হবে, যে কোনো যৌক্তিক সমাধান যৌক্তিক আশ্বাস যেন পাওয়া যায় সরকারের পক্ষ থেকে। সাধারণ মানুষ বলছেন সেই কথায় যানজটে নাকাল হতে চান না তারা। ছোয়া, অসংখ্য ধন্যবাদ অহন। দর্শক, আমরা বনানীর দুর্ঘটনার কারণে সৃষ্ট যে যানজট সেটির খবর জানছিলাম, আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে। এদিকে টাঙ্গাইলে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ও চালক নিহত হয়েছেন। ভোরে কালীহাতি উপজেলার ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কামাখ্যার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। সে সাথে নিহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। থানায় নেওয়া হয়েছে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল। আওয়ামী লীগের আমলে প্রথম গুমের শিকার বিএনপি নেতা কাউন্সিলর চৌধুরী আলমের ঘটনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়। এ ঘটনায় আসামি করা হয়েছে আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়া, এনটিএমসির জিয়াউল হাসান সহ 18 জনকে। 2010 সালের 25 জন রাজধানীর ইন্দিরা রোডের কাছ থেকে চৌধুরী আলমকে তার গাড়ি থেকে বের করে মাইক্রোবাসে করে তুলে নেওয়া হয়। 2010 সালের জুলাই মাসে হাইকোর্টের একটি রিট আবেদন করা হলে আদালত পুলিশ ও সরকারকে দ্রুত চৌধুরী আলমকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু আদালতের সেই নির্দেশ আর কার্যকর হয়নি। ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর চৌধুরী আলম গুম হওয়ার পর জিডি করলেও তার কার্যকর হয়নি সে সময়। 2010 সালের 25 জন প্রথম গুম হয়, শেখ হাসিনার আমলের প্রথম গুম। অভিযোগ দিচ্ছি আমরা একদম সর্বোচ্চ পর্যায়ে শেখ হাসিনা থেকে শুরু করে মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়া থেকে শুরু করে যারা যারা আছেন লোকাল পলিটিক্স যারা করছেন তার সাথে। এখন অবস্থার পরিবর্তন হওয়ার পর আমরা এখন চাচ্ছি যে আমাদের মামলাগুলা সুবিচার আশা করতেছি। মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় আসামিদের রিমান্ড মঞ্জুর করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে প্রধান অভিযুক্ত হিটু শেখকে 7 দিন ও বাকি 3 আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ভুক্তভোগী শিশুটি বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন। বোনের বাড়িতে বেড়াতে গেলে সেখানে ধর্ষণের শিকার হয় শিশুটি। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে আনা হয়। নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীর মা মামলা করেন। সেখানে হিটু শেখ সহ তার পরিবারের 4 জনকে আসামি করা হয়। নিরাপত্তাজনিত কারণে 9 তারিখ গভীর রাতে আসামিদেরকে জেলখানা থেকে আদালতে আনা হয় এবং তাদের সোনারেস্টের আবেদন অ্যাকসেপ্ট করে তাদেরকে সোনারেস্ট দেখানো হয় এবং রিমান্ডের আবেদনের শুনানি হয়। রিমান্ডের আবেদনের শুনানিতে বিজ্ঞ আদালত হিটু শেখকে 7 দিন, বাকি সজীব, রাতুল ও জায়দাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। চট্টগ্রামে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। রোববার রাতে কোতোয়ালি এলাকা থেকে তাকে আটক করা হয়। কোতোয়ালি থানা ওসি জানান, জাতীয় জরুরি সেবা 999-এ ফোন পেয়ে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তার থেকে ঘটনার বর্ণনা শুনে আটক করা হয় পাষণ্ড বাবাকে। অভিযুক্ত নগরের একটি মার্কেটে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভুক্তভোগী শিশুটিকে চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। পুলিশের সহায়ক বাহিনী বা অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হবে স্থানীয় পর্যায়ের নিরাপত্তা এজেন্সিগুলোকে। রাজধানীর 48টি থানা এলাকায় তারা দায়িত্ব পালন করবেন পুলিশের মতোই, তবে স্বাধীনভাবে কোনো তল্লাশি বা অভিযানে যেতে পারবেন না। থাকছে না বেতন বা সম্মানের কোনো ব্যবস্থাও। এদিকে নতুন এ সিদ্ধান্তে বাসাবাড়ি, আবাসিক এলাকার নিরাপত্তা কতটা নিশ্চিত হবে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া নগরবাসীর। তাদের হাতে অস্ত্র আর গ্রেফতারের ক্ষমতা দেয়া হিতে বিপরীত হতে পারে বলে শঙ্কা অনেকের। আখলাকুস সাফার রিপোর্ট। সম্প্রতি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ঢাকা মহানগর পুলিশের নতুন সিদ্ধান্ত অক্সিলারি ফোর্স। কমিশনার জানান, তারা কাজ করবেন বিভিন্ন শপিং মল সহ আবাসিক এলাকায়। বলা হচ্ছে তারা আটক করতে পারবেন, ক্ষমতা হবে পুলিশের মতোই, হাতে থাকবে চিহ্নিতকরণ ব্যান্ড। উনি যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট
করার সক্ষমতা বা ক্ষমতা প্রাপ্ত হয়েছে। পুলিশ অফিসার যে দায়িত্ব পালন করে ওই ব্যক্তি অফিসার একই দায়িত্ব পালন করবে। ডিএমপির এই সিদ্ধান্তে কি প্রতিক্রিয়া মানুষের? আফতাবনগর আবাসিকের এই 3 বাড়ি মালিক এ নিয়ে আলোচনায় ব্যস্ত। প্রশাসনের হাতে অস্ত্র থাকতে হইব, প্রশাসনের লোক দিতে হইব। যদি এই এলাকার মানুষের যদি কোনো বাছাই করে যদি অস্ত্র দেয় তো হ্যাঁ করবে যে পাইছি অস্ত্র আর আলাদা হাতি করি। মনে করেন আমারে দিলেন 4 জনের একটা গ্রুপ বানাইয়া, আমারে অর্থপাতি দিলেন, এই অর্থপাতি আবার 4 জনের হাতে দিয়া এলাকার মধ্যে ডাকাতি করবো, আমারে ভাগ দিব। মহানগর প্রজেক্ট আবাসিকের নিরাপত্তার বেশিরভাগই নিশ্চিত করা হয় স্থানীয়ভাবে। 3 শিফটে কাজ করেন নিরাপত্তারক্ষীরা। নতুন করে পুলিশি ক্ষমতা দিয়ে অক্সিলারি ফোর্স করার চেয়ে পুলিশকে শক্ত হওয়ার পরামর্শ মহানগরের এলাকাবাসীর। আইন শৃঙ্খলার লোকজন যদি কিছু না পারে তাহলে পাবলিকে কিছু পারবে, পাবলিকে কি করতে পারবে? পাবলিক তো ট্রেনিং প্রাপ্ত না, আর ওরা যেটা করতে পারে সেটা সাধারণ পাবলিক সেটা পারবে না। রাজধানীর উত্তরা এলাকা ছিনতাই, চাঁদাবাজি সহ নানা অপরাধের এখন একটি হটস্পট। সেখানকার বাসিন্দাদেরও উল্টো ভয়, অক্সিলারি ফোর্স না আবার অপরাধে নেমে পড়ে, কারণ সরকার থেকে আলাদা করে তাদের কোনো বেতন বা সম্মানীয় দেওয়া হচ্ছে না। এখন যার হাতে ক্ষমতা চলে যায় এখন সেই মনে করেন ক্ষমতা অপব্যবহার করে ফেলে। যেমন এখন ইদানিং দেখতেছি যে চোর, ডাকাত, বাটপার সব এখন ভরে গেছে, কারণ আমরা এখন শান্তি মতন ব্যবসা করতে পারতেছি না। পুলিশরা অ্যাকচুয়ালি পারতেছে না, কয় দিকে টহল দিবে, বা কিছুদিন আগেও আপনার যৌথ অভিযান চলছে, র্যাব, পুলিশ, সব ডিফেন্সরা, বাট আলটিমেটলি কি সবাই ব্যর্থ। এলাকা ভিত্তিক যদি একটা টিম গঠন করা হয় তারা কিন্তু অলওয়েজ টুকটাক নিয়োজিত থাকবে। এই যখন প্রতিক্রিয়া, তখন ডিএমপি বলছে যার তার হাতে নয়, যারা নিরাপত্তার কাজ করেন তাদেরকেই নেওয়া হচ্ছে অক্সিলারি ফোর্সে। পুলিশের মতো দায়িত্ব পালন করবে, কিন্তু এই না যে তারা স্বাধীনভাবে কোন একটা তল্লাশি বা অপারেশনে যাবে। এক্ষেত্রে তারা পুলিশের সহায়ক হিসেবে কাজ করবে এবং তাদের ক্ষমতা থাকবে পুলিশের মতোই, একই সাথে পুলিশের মতো তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং তাদের এই কাজের জন্য তাদের কোন রকমের কিন্তু সম্মানী ভাতা বা ওরকম আলাদা কিছু ব্যবস্থা বা আইনে নেই আর কি। অক্সিলারি ফোর্সের কার্যক্রম মনিটর আর জবাবদিহিতা কতটা নিশ্চিত করা যাবে এ নিয়ে সংশয় আছে নগরবাসীর। তারা চান পুলিশের কাজ পুলিশই করুক। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা সহ পরিবারের 6 সদস্যের বিরুদ্ধে 6 মামলার চার্জশিটের অনুমোদন করেছে দুদক। পূর্বাঞ্চল প্রকল্পের ডিপ্লোম্যাটিক জোনের 27 নম্বর সেক্টরের 203 নম্বর রোডে এক সারিতে 6টি প্লট নিজেদের নামে করে নেন শেখ পরিবারের এই 6 সদস্য। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্লট নম্বর 9, তার ছেলে সজীব ওয়াজেদ জয় প্লট নম্বর 15, দুজনই 10 কাঠা করে প্লট পেয়েছেন। এজন্য কাঠা প্রতি দিতে হয়েছে মাত্র 3 লাখ টাকা করে। এর আগে প্লট জালিয়াতির অভিযোগে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানা ও তার 2 সন্তান রাদওয়ান মুজিব ববি ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। সে মামলায়ও আসামি ছিলেন শেখ হাসিনা।